হ্যালো, আসসালামু আলাইকুম ফিরোজ ভাই। আমি রিয়াদ। আমার দ্বিতীয় ঘটনাটি শেয়ার করার জন্য আপনাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ। আজকে আপনাদেরকে আরো এমন একটি ঘটনা লিখে পাঠালাম। ঘটনাটি ছিল আমার এক বড় ভাই কৌশিক দাদার সাথে। সে ভৌতিক প্রসঙ্গ আসে, তিনি আমাদের ঘটনাটি বলেন। ঘটনাটি কৌশিক দাদার সঙ্গে ঘটেছিল। সালটা ছিল 1990 সাল। সবেমাত্র এইচএসসি পরীক্ষা শেষ করেছে। রেজাল্ট দিব 3 মাস পর। হাতে প্রচুর অবসর সময় ছিল বলে সারাদিন খালি ঘুরতাম, বিকেলে মাঠে গিয়ে বন্ধুদের সাথে ফুটবল খেলতাম, আর রাতে বসে বসে গল্পের বই পড়তাম। এভাবে কাটছিল আমার সময়গুলো। বলে রাখা ভালো, তখন ছিল বর্ষাকাল, যার কারণে পুকুরের জাল ফেললে প্রচুর মাছ পাওয়া যেত। হঠাৎ একদিন বাবা বললেন, সারাদিন ঘরে বসে না থেকে পুকুরে গিয়ে জাল ফেলে কিছু মাছ ধরতে পারিস না? কতদিন হলো মাছ খাই না। বাবার কথা শুনে তখন মাথায় একটা বুদ্ধি আসলো। ভাবলাম মাছ ধরে কটা ঘরের জন্য রেখে বাকিগুলো হাটে নিয়ে বিক্রি করলে ভালো পকেটে টাকা হবে। তাই পরের দিন সকালে লেগে পড়লাম মাছ ধরতে। সারাদিন প্রচুর মাছ ধরলাম। কিছু মাছ রান্না হলো, আর বাকি মাছগুলো নিয়ে বিকেলে হাটের উদ্দেশ্যে রওনা দিলাম। ওই দিনটা ছিল রবিবার। প্রতি রবিবার দুপুর থেকে হাট বসত। বলে রাখা ভালো, আমাদের গ্রাম থেকে হাটে যেতে 25 থেকে 30 মিনিট সময় লাগে। প্রথমে আমাদের গ্রাম ভবানীপুর, তারপর বলাইপুর। গ্রামটি পার করলেই হাটে পৌঁছে যায়। যাই হোক, সেদিন হাটে গিয়ে সবগুলো মাছই বিক্রি করে ফেললাম এবং ভালো টাকাও কামিয়েছিলাম। হাটে মাছ বিক্রি শেষ করতে করতে রাত 9টার মতো বেজে যায়। একে তো গ্রামে কোনো কারেন্ট নেই, তার উপর বর্ষাকাল। এর মধ্যে গ্রামগুলো 7 থেকে 8টার মধ্যে নিস্তেজ হয়ে যায়। সব মিলিয়ে নতুন একটা আবহাওয়া। তবে গ্রামের ছেলে বলে এত ভয় পাইনি। অন্ধকারে হাঁটা চলা আমার তেমন সমস্যা হয় না। রাতের ঘোটঘোটে অন্ধকারে একা একা বালাইপুরের গ্রামের মেঠো রাস্তা দিয়ে হেঁটে চলছি। ছড়াছড়ি। এই বালাইপুর গ্রামটা নিয়ে কিছু না বললেই নয়। গ্রামটা একদম নতুন। এটিও ভাবিনি ভবানীপুরের মতো একটি হিন্দু অধ্যুষিত গ্রাম রয়েছে এখানে। এই গ্রামের লোক সংখ্যা খুবই কম। 30টি পরিবার আছে কিনা তাও সন্দেহ। বাড়িগুলো বেশ দূরে দূরে। এই কথাগুলো ভাবতে ভাবতে হেঁটে চললাম। হঠাৎ দেখলাম দূরে একটা হারিকেনে মিটমিট আলো জ্বলছে। দুজন টাকার লোক রাস্তার ধারে দাঁড়িয়ে আছে। কাছে যেতে তারা বলে উঠল, দাদা শুনছেন? আমি বললাম, হ্যাঁ দাদা বলুন। তখন তাদের মধ্যে একজন বলে উঠল, দাদা আমার নাম কৃষ, আমার ভাই লক্ষণ। আমরা বড়ই বিপদে পড়েছি। আমি বললাম, কি হয়েছে দাদা, কিসের বিপদ? তখন লোকটি বলল, এই যে পাশে যে সাদা কাপড়ে ঢাকা লাশটা দেখতে পাচ্ছেন, এটা হলো আমার বাবার লাশ। এই গ্রামে আমরা নতুন, কাউকে চিনি না, আর আশেপাশে তেমন কোনো আত্মীয় স্বজন নেই। যারা আছে তারা সবাই অনেক দূরে এবং কলকাতায়। তাছাড়া আশেপাশের বাড়িগুলো বেশ দূরে দূরে বলে কাউকে ডাকতেও পারছে না। এখনই লাশটা দাহ করতে যাচ্ছি। দৌড়ে আপনাকে দেখতে পেয়ে এখানে থামলাম। আপনি যদি আমাদেরকে একটু সহায়তা করেন তাহলে ঈশ্বর আপনার। এতক্ষণ পর্যন্ত পথের পাশে বাঁশের মাচার মতো কিছু একটার উপর শোয়ানো লাশটির দিকে আমার চোখে পড়েনি। হঠাৎ লাশটার দিকে তাকিয়ে কেমন জানি একটা ভয় লাগলো। ভাবলাম, ঠিক আছে, তাদের কাছে একটু হাত বাড়িয়ে দেই। যদি কিছু পুণ্য কামাতে পারি তাতে মন্দ কি। তারপর আমি বললাম, ঠিক আছে, তবে লাশ দাহ করতে হলে যে পণ্ডিত লাগবে। মন্ত্র না পড়ে লাশ দাহ করা তো সম্ভব না। লোকটি বলল, দাদা আমরা জাতিতে ব্রাহ্মণ, এই মন্ত্র আমাদের জানা আছে। আমি বললাম, তাহলে তো কোনো সমস্যাই নেই, চলুন। বলে রাখা ভালো, বড়াইপুর গ্রামের ভেতরে একটি চিতা খোলার মাঠ আছে, যেখানে চেরাই করা কাঠ জমা রাখা হয়, যার কারণে কাঠ জোগাড় করার কোনো প্রয়োজন পড়ল না। লোক দুটির মধ্যে একজন মন্ত্র পড়ছিল, আর একজন বাকি ধর্মীয় রীতিগুলো, আর আমি কাঠ দিয়ে চিতা সাজাচ্ছিলাম। বর্ষাকাল হওয়ায় কাঠগুলো বেশ ভেজে গিয়েছিল। মনে মনে ভাবছিলাম আগুন ধরে কিনা কে জানে। কিছু সময় পর যখন সকল ধর্মীয় রীতি শেষ করে চিতাতে আগুন দেওয়ার সময় হলো, ঠিক তখনই দেখা দিল মূল সমস্যা।
আমি যা ভেবেছিলাম তাই হলো, আগুন ধরছিল না। বিভিন্নভাবে চেষ্টা করার পরও আগুন ধরল না। অবশেষে আমি বললাম, আমার মনে হয় এই কাঠে কেরোসিন লাগবে, এছাড়া কোনোভাবে আগুন ধরানো সম্ভব নয়। তখন লোকটি বলল, দাদা এখন কি করা যায়? আমি বললাম, কি আর করা, বাজার থেকে গিয়ে কেরোসিন আনা ছাড়া আর কোনো উপায় নেই। আপনাদের মধ্যে কেউ একজন গিয়ে বাজার থেকে কেরোসিন নিয়ে আসুন। দুজনে তখন ভীতু গলায় বলে উঠল, দাদা আমাদের কারো পক্ষে বাজারে যাওয়া সম্ভব নয়, আপনি যদি একটু কষ্ট করে এনে দেন। আমি বললাম, সে আমি পারবো না, দিনভর প্রচুর খাটুনি খেটেছি, এখন আমি এত দূরে বাজারে হেঁটে যেতে পারবো না। এভাবে আমাদের মধ্যে বেশ কয়েকবার কথা কাটাকাটির পর আমি রেগে গিয়ে বললাম, ঠিক আছে, আপনারা দুজনই বাজারে গিয়ে কেরোসিন কিনে আনুন, আমি বরং এখানে লাশটা পাহারা দেই। তারপর লোকগুলো শেষ পর্যন্ত একমত প্রকাশ করল এবং বাজারের দিকে রওনা দিল। আমি যতই সাহসী হই না কেন, এত অন্ধকার রাতে তাও একটা লাশের পাশে শ্মশানের ভেতরে একা দাঁড়িয়ে থাকলে বুক যে অন্তত হলেও একবার কেঁপে উঠবে সেটা সন্দেহ নেই। তার উপর লোকমুখে প্রচলিত শ্মশানের কাহিনীগুলো মাথার ভেতরে বারবার ঘুরপাক খাচ্ছিল। এই সব নিয়ে যখন চিন্তা ভাবনা করছিলাম, ঠিক এমন সময় আমার কাঁধে একটা শীতল হাতের ছোঁয়া পেলাম। মনে হলো কে যেন আমাকে ডাকছে। প্রথমে পাত্তা না দিলেও পরে পেছনে তাকে দেখতে পাইলাম। আমার জীবনের সব থেকে বিমর্ষকর দৃশ্যটি দেখলাম। আমি দেখি সে লাশটির চিতার উপর থেকে উঠে বসছে এবং লাশটি আমার দিকে তাকিয়ে এক ধরনের হাসি দিচ্ছে। কি বিদঘুটে হাসি! এই দৃশ্য দেখে আমার সারা শরীর হঠাৎ কেঁপে উঠল, গলার পানি শুকিয়ে গেল। মনে হচ্ছিল আমি এখনই হার্ট অ্যাটাক করে মারা যাব। কি ভয়ঙ্কর সে পরিস্থিতি! ঠিক তখনই আমি সে লাশের থেকে নজর সরিয়ে দিলাম এক দৌড়। আমি রাম রাম বলে প্রাণের ভয়ে দৌড়াতে লাগলাম, কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো সেই লাশটিও এখন আমার পিছে পিছে দৌড়াচ্ছে। দুজনই কাঁদা ভরা অন্ধকার মেঠো পথে দৌড়াচ্ছি। এমন সময় দৌড়াতে দৌড়াতে আমি আমার পাড়ের উৎকার করে উঠলাম, হোঁচট খেয়ে পড়ে গেলাম। তারপর আর কিছুই মনে নেই। হুঁশ ফিরতে দেখি আমি আমার বিছানায়, পাশে মা বসে কাঁদছে। বাবা জিজ্ঞেস করল, কি হয়েছে, ওভাবে দৌড়ালি কেন? আমি সব খুলে বললাম। বাবা, কাকা ও আরো কয়েকজন সাথে নিয়ে শ্মশানে গেলাম, সাথে আমিও গেলাম। গিয়ে দেখি লাশের জায়গায় লাশ ঠিকই আছে। তাদেরকে ঘটনাটি খুলে বললাম। তখন সবাই বলল, এটা আমার দেখার ভুল ছিল, আজে বাজে চিন্তা থেকেই এমন কিছু হয়েছে। আমিও ভাবলাম হয়তো এটা আমার মনের ভুল, শ্মশান নিয়ে চিন্তা করা থেকে এমন কিছু দেখেছি। ঠিক তখনই একটা জিনিস আমার চোখে পড়ল, সেটা ছিল লাশটির দুটো পা। লোকটিকে যখন সেখান থেকে আনা হয়েছিল তখন তার পা একদম শুকনো ছিল, কিন্তু এখন তার পায়ে লেগে আছে কাঁদা। আমি আর ভয়ে কাউকে কিচ্ছু বললাম না। তারপর তার দাহ শেষ করা হলো। দাহ শেষ করে আমি ঘরে ফিরলাম। অনেকদিন জ্বরে ভুগছিলাম, আমার গেছে। ভাইরা, এই ছিল আমার ঘটনা। ধন্যবাদ ভাইয়া। আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ পলাশ আহমেদ, ঝিনাইদহ থেকে বলছি। আমি ভৌতিকের অনেক বড় ফ্যান। দুঃখের বিষয় হলো আমি লাইভ শুনতে পাই না, পরে ডাউনলোড করে শুনি। যাই হোক, আমি আজকে আপনাদের যে ঘটনাটা বলবো সেটা আমার এক চাচার মুখ থেকে শোনা। ঘটনাটা আমার ওই চাচার সাথে ঘটেছিল। আমি চাচার মুখে যেভাবে শুনেছি সেই রকম করে বলার চেষ্টা করছি। আমার ওই চাচার অনেক মাছ ধরার নেশা ছিল, তো উনি বেশি রাতে মাছ ধরতে যেতেন। প্রথম দিকে একা একাই যেতেন, পরে গ্রামের একটা লোকের সাথে ভালো একটা সম্পর্ক হয়ে যায়। পরে দুজন একসাথে মাছ ধরতে যেত। তো একদিন রাতে আমার চাচার হঠাৎ ঘুম ভেঙে যায়। ঘুমটা ভাঙে ওনার ওই বন্ধুর ডাকে। উনি আমার ওই চাচার নাম ধরে ডাকছে আর বলছে, কে রে, মাছ ধরতে যাবি না? সকাল হয়ে গেল তো। চাচা বলল, তুই দাঁড়া, আমি আসছি। চাচা তাড়াহুড়ো করে রেডি হয়ে জালটা নিয়ে বের হলেন ঘর থেকে। চাচা বের হয়ে দেখলেন ওনার ওই বন্ধুটি উঠানের মাঝখানে দাঁড়িয়ে আছে। উনি চাচাকে দেখে বলে, আয় তাড়াতাড়ি চল, দেরি হয়ে গেল তো। পরে চাচা ওনার পেছে পেছে হাঁটা শুরু করলেন। উনি এত দ্রুত হাঁটছিলেন যে চাচা ওনার কাছে যেতেই পারছিলেন না। চাচা মনে মনে ভাবলেন যে
এত তাড়াতাড়ি হাঁটছে কেন? পরে ভাবলেন হয়তো অনেক দেরি হয়ে গেছে, তাই তাড়াতাড়ি পৌঁছানোর জন্য এত দ্রুত হাঁটতেছে। চাচা তাই এক প্রকার ওনার পেছনে পেছনে দৌড়াতে শুরু করলেন। চাচা এত জোরে জোরে দৌড়াচ্ছে, তাও ওনার কাছে যেতে পারছে না। চাচার মনে খটকা লাগলো যে কি ব্যাপার, এত দ্রুত মানুষ কিভাবে যায়। পরে চাচা ওনাকে ওনার নাম ধরে ডাকলো আর বলল যে একটু দাঁড়া, আমার খুব কষ্ট হচ্ছে, আমি তোর পেছে পেছে যেতে পারছি না। ওই লোকটা বলল যে আর একটু আয়, জায়গায় গিয়ে রেস্ট নেবেন, এখন তুই চল। চাচার মনে খটকা লাগলো যে আসছি অর্ধেক রাস্তা, আর বলে আর একটু চল, জায়গায় গিয়ে রেস্ট নেব। চাচা তারপরও ওনার পেছে পেছে যেতে লাগলো। চাচারা যাচ্ছিল জমির আইল দিয়ে। চাচা যেতে যেতে দেখে জমিতে পানি দেওয়ার সেলো মেশিনের মুখে বলে, তুই তাহলে যেতে থাক, আমি একটু বসি। তাই বলে চাচা দাঁড়িয়ে গেল। পরে ওই লোকটাও দাঁড়ালো। চাচা এবার চাল তাল রাখতে রাখতে ওনার দিকে তাকালেন। তাকাতে দেখলো ওনার সামনে যে মানুষটা দাঁড়িয়ে আছে তার শরীরে আস্তে আস্তে পাল্টাতে শুরু করলো। কিছু সময়ের মধ্যে ওই মানুষের শরীরে কালো লোমে ভর্তি হয়ে গেল, হাতের নখগুলো অনেক বড় বড় হয়ে গেল, ওনার মুখটা কোনো এক জন্তু জানোয়ারের মতো হয়ে গেল। তা দেখে চাচা খুব ভয় পেয়ে গেল এবং পেছনের দিকে দৌড় দিতে চাইলেন, কিন্তু পারল না। একটা হাত এসে চাচার গলা চেপে ধরল এবং শ্যালো মেশিনের সামনে যে ঘরটা ছিল ওটার মধ্যে পুঁতে ফেলতে লাগলো চাচাকে। অনেক চেষ্টা করার পরও ওই হাতটা থেকে চাচা ছুটতে পারল না। চাচার মাথাটা তখন কাদার ভেতরে পুঁতে ফেলতে লাগলো। চাচা তখন চিৎকার দিতে চাইল, কোনো শব্দ বের হচ্ছে না। চাচা তখন ভেবে নিল বাঁচার কোনো লাইন নেই, তাই মনে মনে আল্লাহর নাম নিতে লাগলো। কিছু সময় পর ওই পথ দিয়ে কয়েকজন মানুষ আসতেছিল মাছ ধরার জন্য। ওই মানুষগুলো হঠাৎ গোঙানির আওয়াজ শুনতে পায় এবং টর্চ লাইটের আলো মারে ওই মেশিন ঘরের দিকে। ওনারা দেখে মানুষের পা এবং লুঙ্গি দেখা যাচ্ছে। তা দেখে ওনারা ওখানে ছুটে আসে, চাচাকে কাদার ভেতর থেকে উঠায়। চাচাকে ওনারা চিনেন, তাই চাচাকে বাসায় নিয়ে আসে এবং কিছুদিনের মধ্যে চাচা সুস্থ। এই ঘটনাটি খুলে বলে। এরপর থেকে চাচা মাছ ধরতে যাওয়া বাদ দিয়ে দেয়। এই ছিল আমার ঘটনা ভাইয়ারা। ভালো লাগলে পড়ে শোনাবেন। ফিরোজ ভাই এবং কনক ভাই এবং সব লিসেনাররা ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। সাবধানে সফর করুন। ভারতের এই পথগুলো কিন্তু ভৌতিক। দিগন্ত বিলীন সড়কে এত দুর্ঘটনা ঘটে প্রতিনিয়ত, তাতে ২-৫টা প্রেতাত্মা কি থাকতে পারে না? ভারতের বিভিন্ন অঞ্চলে বিচিত্র সব হাইওয়েতে ভৌতিক বলে চিহ্নিত করেছে তারা। ভূতের বাড়ি অথবা ভৌতিক রেল স্টেশনের কথা আমরা অহরহর পড়ছি, কিন্তু ভৌতিক হাইওয়ে প্যারানরমালবাদীরা হই হই করে বলে উঠবেন কেন? তা কি হতে পারে না? দিগন্ত বিলীন সড়কে এত দুর্ঘটনা ঘটে প্রতিনিয়ত, তাতে ২-৫টা প্রেতাত্মা কি থাকতে পারে না? তারপরে তারা নিজেরাই উত্তর দেন অবশ্যই পারে। ভারতের বিভিন্ন অঞ্চলে বিচিত্র সব হাইওয়েতে রীতিমতো ভৌতিক বলে চিহ্নিত করেছে তারা। দেখা যাক এদের কয়েকটিকে। দিল্লি ক্যান্টনমেন্ট রোড ভারতের সব থেকে ভূত উপদ্রুত রাস্তা বলে চিহ্নিত। অন্ধকার রাতে গাড়ির চালকরা এখানে সাদা শাড়ি পরিহিত এক নারীকে রাস্তার মাঝখানে দাঁড়িয়ে থাকতে দেখতে পান প্রায়। কখনো কখনো সেই নারী তাদের গাড়ির ব্যাক সিটে চলে আসে অলৌকিকভাবে। তারপরে এক সময় সে নিজেই ওখান থেকে উধাও হয়ে যায়। ৩৩ নং জাতীয় সড়ক। এই সড়কের রাঁচি ও জামশেদপুরের মধ্যবর্তী অঞ্চলের বদনাম যথেষ্ট। তৈরি হওয়ার পরেই এই রাস্তায় পরপর দুর্ঘটনা ঘটতে থাকে। তেমন কোনো কারণও এইসব দুর্ঘটনার পেছনে ছিল না। মনে করা হয় এইসব দুর্ঘটনার পেছনে
এক মধ্যবয়স্ক মহিলা আত্মা ক্রিয়াশীল রয়েছে। সে নাকি হঠাৎই চলন্ত গাড়ির সামনে চলে আসে। গাড়ি টাল সামলাতে না পেরে দুর্ঘটনা ঘটে। মুম্বাই নাসিক হাইওয়ে এই রাস্তার কাঁসারা ঘাট নামের একটি জায়গায় রাস্তা একটু গা ছমছমে, একটু ঘন ঝোপঝাপ, ছায়া ছায়া ভাব। এখানে অনেকে নাকি কালো শাড়ি পরা এক মুন্ডহীন নারী মূর্তিকে দেখেছে। বেশান্ত অ্যাভিনিউ রোড, চেন্নাইয়ের এই রাস্তায় রাতের দিকে প্রায়ই সমস্যা দেখা দেয়। অনেকে বলেছেন রাতের দিকে এই রাস্তায় হাঁটতে গিয়ে তারা অশরীর কারোর হাতে চড় থাপ্পড় খেয়েছেন। বাইক আরোহীদের কাউকে নাকি ফেলে দিয়েছে। করা হয় এক ইহুদি পরিবারের কোন এক সদস্য এখানে দুর্ঘটনায় মারা যান। তার আত্মা এমন কর্মকাণ্ড ঘটান। এছাড়াও এক নারী ও শিশুর অবচ্ছা অবয়ব দেখা যায় এই এলাকায়। দিল্লি জয়পুর হাইওয়ে এই রাস্তার সবটাই ভালো, কেবল ভানগড়ের আশপাশটা ছাড়া। ভারতের সব থেকে ভৌতিক স্পট ভানগড় পেরোতে গিয়ে গাড়ির চালকরা কত রকমের অলৌকিক যে ঘটনা ফেস করেছে তা ইয়াত্তা নেই। মার্ভে অ্যান্ড মাথ আইল্যান্ড রোডস, মুম্বাই। এখানে প্রায়শই এক নববধূকে দেখা যায়। কথিত আছে এই বধূটিকে নাকি তার স্বামী নিজে হত্যা করেছে। হত্যা করার পর সে নববধূকে গাড়ি চাপা দিয়েছে। রাতের দিকে অনেকে তার কান্নার আওয়াজ শুনতে পান। অনেকে তার অস্পষ্ট ও স্পষ্ট অবয়ব দেখা যায়। এই আত্মা কারো কোনো ক্ষতি করে না, কিন্তু রাতের নির্জনে সড়কে তার উপস্থিতি গাড়ি চালকের অস্তিত্বের কারণ হয়ে দাঁড়ায় বটে। ভাই, এ ছিল আমার কিছু ভৌতিক ঘটনা। ভালো লাগলে পরে শোনাবেন। আমার সবকিছু উলট পালট করে দিয়েছে। তো ঘটনা আসা যাক। সেদিন ছিল বৃহস্পতিবার। আমার বাসা গ্রামে। সেদিন আমাদের পানির টিউবওয়েল নষ্ট হয়ে যায়। পানি আনতে হয় অন্য বাসা থেকে। যে বাসা থেকে পানি আনবো সে বাসায় যেতে 6 থেকে 8 মিনিট সময় লাগে। মানে 2টা ক্ষেত ও একটা পুকুরে পার হয়ে যেতে হয়। বাসার বর্ণনা দিই। সে বাসার সবাই শহরে থাকে। সপ্তাহে একবার কেউ আসে বা আসেও না। তাই বাসার চারপাশটা তেমন পরিষ্কার না। আর পানির কলটা বাসা পার হয়ে যেতে হয়। আর কলের পেছনেই ঘন বাঁশ ঝাড়। সেদিন সন্ধ্যায় আম্মু রান্না করছে। আমি যাই পানি আনতে। সময়টা ঠিক 7টার মতো হবে। সূর্য ডুবে গেছে, তবুও হালকা দেখা যাচ্ছে। গ্রাম তো, তাই অন্ধকারটা বেশি মনে হচ্ছে। তো আমি বাড়িটার পাশ দিয়ে পানির কলের কাছে যাই। পানি ভরে যখন আসব তখন বাঁশ ঝাড়ের কাছে কিছু শব্দ শুনতে পাই। একটু উকি দিয়ে দেখি একটা মহিলা, বয়স আনুমানিক 70 বছরের মতো হবে, কোদাল দিয়ে মাটি খুঁড়ছে। মাটি খুঁড়ে খুঁড়ে কি যেন বের করছে। তো আমি ভাবলাম এই সন্ধ্যায় জঙ্গলের কাছে উনি কি করছেন। তাকে আমি বললাম, কে আপনি, কি করছেন ওখানে? তখন তিনি আমার দিকে তাকালেন। আমি দেখলাম উনি সাদা শাড়ি পরা, কিন্তু অন্ধকারে মুখটা কালো ছাড়া আর কিছুই বোঝা যাচ্ছিল না। হঠাৎ করে তিনি কোদালটা হাতে নিয়ে জঙ্গলে চলে যেতে লাগলেন। কিন্তু ওইদিকে কোনো বাড়ি নেই। আমি পেছন থেকে আবার ডাকলাম, কিন্তু কোনো সাড়া না দিয়ে বাঁশ ঝাড়ের মাঝে হারিয়ে গেল ওই মহিলাটি। আমি বাসায় এসে আম্মুকে সব বললাম। তখন আম্মু আমাকে গোসল করালেন এবং সেদিন মাছ খেতে দিলেন না। এমনকি এ নিয়ে কিছু বললেন না, শুধু বললেন এটা আমার মনের ভুল। কিন্তু আমি ঠিক দেখেছি সেদিন আমার জ্বর আসে, 2 দিন পর জ্বর ভালো হয়। তো ওই দিন সকাল হলে বাবা মা আর আমি সেখানে যাই। আর সেখানে গর্তটা দেখতে পাই, কিন্তু গর্তে পচা মরা মুরগি আর কুকুরের কাটা মাথা পাওয়া যায়। তারপর আমরা এই রহস্য আজও খুঁজে পেলাম না। আর ভাইয়া, এটাই ছিল আমার ঘটনা। এখন আমার প্রশ্ন হলো যে মহিলাটা কি ছিল? আর আমাদের এলাকার কেউ হলে তো কেন আমার ডাকে সাড়া দেয়নি? আর জঙ্গলে বা কেন হারিয়ে গেল?
এটা হয়তো বেশি ভয়ের কিছু না, কিন্তু একদম সত্য, যা আমি এখনো ভাবতে ভয় পাই। ভালো লাগলে পড়ে শোনাবেন। ধন্যবাদ। ভাইয়ারা, এটা আমার মামার জীবনের ঘটনা। আমরা এখন শুনবো আবুল মিয়ার জীবনে ঘটে যাওয়া একটি ভয়ঙ্কর ভূতের গল্প। আবুল মিয়া। সেদিন ছিল আষাঢ় মাস। আমি বাজার করে বাড়ি ফিরতাছি। আমাবস্যা রাত, ঘুটঘুটে অন্ধকার, এক হাত দূরের জিনিসও দেখা যায় না। তখন আবার মেলা রায়। গ্রামের রাস্তা তো, একটা কাকপক্ষীও নেই, তাই তো অনেক ভয়ে আমি অস্থির। বিভিন্ন সূরা আর দোয়া পড়তে পড়তে হাঁটতাছি। আমার হাতে 2খানা ইলিশ মাছ ছিল, 650 টাকা দিয়ে কিনা। রাতের বেলা ইলিশ মাছ নিয়ে বাড়ি ফিরতাছি। ইলিশ মাছ আবার ওনাকে বিশেষ পছন্দ, সে কারণে আমার ডর আরো বাইরে গেল। অবশ্য এখনকার ইলিশে আগের সে গন্ধ আর স্বাদ নেই। ইলিশ আনতেন আমার নানা। আহারে কি গন্ধ, কি টেস্ট! আইনা নানিরে কইতেন, ও করিমের মা, ইলিশ মাছটা ভালো করে রাইন্দ। তারপর আমি বট গাছে নিচে গেলাম। ওই বট গাছে আবার বিরাট কাহিনী। এই গাছের ডালে ফাঁস দিয়ে কুলসুমা মরছিল। আহারে কুলসুমা দেখতে বড়ই সুন্দর ছিল। স্কুলে আইতো যাইতো, কুলসুমার সাথে রং তামাশা করতাম। টুনির মা কইতাম, কত কিছু বলে ডাক দিতাম। কুলসুম কিছুই কইত না, ডরে তার মুখ দিয়া কথাই বের হইত না। ফেল ফেল করে তাকিয়ে থাকত। বিশেষ কোন একটি ঘটনার কারণে কুলসুম গলা ফাঁস দিয়ে মারা গেছে, সেই কথা আপনাদের আরেকদিন কমো। তাই সেদিন কুলসুমার কথা মনে হইতে হইতে আমার ডর লাগছিল। 3 বার সূরা ইখলাস পইরা হাঁটা দিলাম। পূর্ণিমার রাত, সবকিছু স্পষ্ট দেখা যাইতেছে। হঠাৎ দেখি আমার সামনে একটা কালো বিড়াল। আমি বুঝলাম এটা কুলসুমা ছাড়া আর কেউ না, আমার শাস্তি দিতে আইছে। আমি মাথা ঠান্ডা কইরা কইলাম, আম্মা, তুমি আমারে মাফ কইরা দাও। বিড়ালে কয়, ম্যাও। বড়ই আজীব ব্যাপার। ওইদিকে ভাদ্র মাসের গরমে আমি ঘামে ভিজা, চুপচুপা। আমি কুলসুমা বিলাইরে কইলাম, আমি আর জিন্দিগিতে কোনো মাইয়ার দিকে চোখ তুইলা তাকাবো না, কেউরে মিস করে দেব না, মাফ কইরা দে আম্মা, বাড়ি যাইতে দাও। কুলসুমা কয়, ম্যাও। চিন্তা করছেন অবস্থা। এমন সময় শুনি পেছনে বেটা মাইশের গলার আওয়াজ। আমি আপনাদের অনুষ্ঠান মতো কইরা ডাক দিলাম, ক্যাডা ক্যাডা ওখানে? আওয়াজ আইল, জি আমি রহিম। ভালো আছেননি ভাই? রহিম রে দেখা আমার জানের শান্তি হইল। আবার লগে ডরও লাগলো, এত রাইতে রহিম এখানে কি করে? সামনে তাকাইয়া দেখি কুলসুমা, কালা বিড়াল নাই। তখন আমার মনে সন্দেহ আরো বাইরে গেল, তাহলে কি বিড়ালটা রহিমার রূপ ধইরা আইল? আমি তাকাইয়া দেখি আমাদের রহিমের মতো ওই রহিমের গায়ের রঙও কালো, বিড়ালের রঙও কালো ছিল, কুলসুমার গায়ের রঙও ছিল কালো। দুয়ে দুয়ে 4 হইতে সময় লাগে না। তো আমি যে ভয় পাচ্ছি সেটা রহিম মানে কুলসুমার আত্মাকে মোটেও বুঝবার দিলাম না। একবার যদি ব্যাটা টের পেয়ে যায় আমি ভয় পাইছি, ব্যাটা আমার ঘাড় মটকাইয়া খাইবে। আমি ঝরে ঝরে হাঁটতে থাকলাম, লগে সূরা পড়তে লাগলাম। বাড়ি আমার আরো মিনিট 10 পথ। কেমনে যে যাই, যত সূরা মুখস্থ আছে সব পড়া শুরু করলাম। এদিকে রহিম আমার পেছনে পেছনে হাঁটতেছে। রহিমের সাথে হালকা গল্প করা হচ্ছিল। এর মধ্যে 2 বার রহিম আমাকে জিজ্ঞেস করলো আমার ব্যাগের মধ্যে কি। আমি কিছু কইলাম না। একবার যদি টের পায় ইলিশ মাছ, তাহলে আমার আর বাইসা থাকার কোনো আশা নাই। কিছু সময় পরে আমি রহিমের কইলাম, চৈত্র মাসের গরমে টের পাইছিস রহিম? কেমন লাগছে? গা ছলছল করতেছে না? কিন্তু পেছনে কোনো উত্তর নাই। আমি কইলাম, ওই রহিম। রহিম? উত্তর নাই।
পেছনে তাকিয়ে দেখি রহিম নাই। আমার ধারণায় সত্যি। আমি জানের ডরে উঠা দিলাম দৌড়। কুসুমার ভূত কোনো সময় চলে আসে কি জানে। এমন সময় পেছনে তাকাই শুনি রহিমের গলা, ও মিয়া ভাই, ও মিয়া ভাই। কুসুমার ভূত আবার চলে আসতেছে। আমি দৌড় থামাইলাম না, জানের শক্তি দিয়ে দৌড়াতে থাকলাম। কুসুমার ভূত রহিম ও আমার লোকে দৌড়াইতে থাকলো আর কইতে লাগলো, ও মিয়া ভাই, ও মিয়া ভাই, আমাকে লইয়া যান, আমারে লইয়া যান। আরে আমি কি আর এতই বোকা? শেষে দৌড়াতে দৌড়াতে বাড়ি এসে পৌঁছালাম। তখন আর আমার কোনো ডর নাই। এমন সময় ভূত আয়সা উপস্থিত। আমি কইলাম, কুসুমা তুই এইখানে থাইকা যা, নইলে কিন্তু আমি মাওলানারে ডাকবো। ভূত রহিমে আমারে কইল, ও ভাইজান, আপনার কি হইছে? আমারে কুসুমা কেন ডাকছেন? আপনার কি হইছে? আমি ভালো কইরা খেয়াল কইরা দেখলাম রহিমের শরীরের ছায়া মাটিতে পড়তেছে। তার মানে এটা ভূত না, ভূতের শরীরের কোনো ছায়া থাকে না। বুঝলাম এটা আসলে রহিম, কুসুমার ভূত না। আমি রহিমের কইলাম, আমার পেছন থাইকা হঠাৎ তুই কই চলে গেলি? রহিম শরমের হাসি দিয়া কইল, প্রস্রাব করতে গিয়েছিলাম ভাই, ক্ষেতের ধারে। আমি আবার কইলাম, তুই আমারে বইলা যাবি না? রহিম কইল, কেন কইমু ভাই, প্রস্রাবের কথা কইতে তো শরম লাগে। কিন্তু আপনি দৌড় দিলেন কেন? কি হয়েছিল আপনার? আমি আর সত্য ঘটনা কইলাম না। আমি কইলাম, কিছু না, মনে হয় কুসুমারে দেখিতেছিলাম তাই দৌড় দিলাম। রহিম রাগ কইরা বলে, তাই বইলা আমার রাইখা দৌড় দিবেন? যে ভয়টা না পাইছিলাম আজকা। যাই হোক, আমার একখানা লুঙ্গি দেন। আমি জিজ্ঞেস করলাম, লুঙ্গি চাস কেন? রহিম আমার শর্মে হাসি দিয়া কইতাছে, ভাই অর্ধেক কামের মাঝে আপনি উঠা দিলেন দৌড়, আমিও দিলাম দৌড়, বাকি অর্ধেক দৌড়াতে দৌড়াতে সেরে ফেলেছি। রহিম আর কিছু কইতে পারল না, শর্মে তার মুখ লাল হইয়া গেছে। আমি কইলাম, শ্রী রহিম, তুই এত ডরাস? তোরে আমার ছোট ভাই হিসেবে পরিচয় দিতেও আমার লজ্জা করে। যাই হোক, লুঙ্গি বদলাইয়া বাড়িতে যা, কালকে আইসা লুঙ্গি ফেরত দিস। রহিম লুঙ্গি পইরা বাড়িতে চইলা গেল। আমিও ঘটনার কথা মনে কইরা হাসতে হাসতে বিছানায় শুয়ে পড়লাম। বৈশাখ মাস, হঠাৎ কইরা ঝড় তুফান শুরু হলো। আমি খেতা মোড়ো দিয়া আরামসে ঘুমাইতে গেলাম আর ভাবতে লাগলাম, রহিম যদি সময় মতো না আসতো তাহলে ওই কুসুমার ভূত কালো বিড়ালটা আমার জানে মাইরা ফেলত। কার দোয়ায় বাইসা আছে আল্লাহ জানে। ভাইয়েরা, এই ছিল আমার ঘটনা। ভালো লাগলে পরে শোনাবেন। বন্ধুর কাছে শোনা ব্ল্যাক ম্যাজিক ঘটনাটা আমার এক দূর সম্পর্কের আত্মীয়র কাছ থেকে শোনা, যাকে নিয়ে ঘটনাটা, তার নাম আসাদ। ঘটনাটা এরকম, আসাদ 1971 সালে মুক্তিযুদ্ধকালীন সময়ে বরিশালের কোনো এক স্থানে সরকারি চাকরিজীবী ছিলেন। পাকিস্তানি মিলিটারিরা যখন বরিশাল আক্রমণ করে তখন উনি মুক্তিযুদ্ধে যোগ দেন। বরিশালের বাকুগঞ্জ নামক জায়গায় এক ক্যাম্পে তিনি প্রশিক্ষণ নেন। ওই সময় এক রাতে তিনি প্রাকৃতিক কাজে ক্যাম্পের পাশের জঙ্গলে যান আর ভুলবশত একটি পুরনো কবরের উপরে বসে পড়েন। তখন তিনি তার পাশে কিছু শব্দ শুনতে পান। তখন চাঁদের আলো ছিল। ওই আলোতে তিনি দেখেন পুরনো একটা গাছ থেকে একটা মহিলা উল্টা হয়ে নিচের দিকে হেঁটে নেমে আসছেন। মহিলাটির চোখ বলতে কিছুই ছিল না। মহিলাটি দেখতে দেখতে তার খুব কাছে চলে আসে। তিনি কি করবেন কিছুই বুঝে উঠতে পারছিলেন না, এমনকি দৌড় দেওয়ার শক্তিও সে হারিয়ে ফেলেছিলেন। তখন তিনি দেখলেন মহিলাটির মাথা ফাটা আর ফাটা জায়গা থেকে রক্ত ঝরছে। কিছু রক্ত কাপড়ে লেগে আছে তার, আর চুলগুলো এলোমেলো। মহিলাটি ওনাকে ধরার জন্য হাত বাড়ালে তিনি দৌড় দেন। কিছু সময় পর তিনি পেছনে তাকিয়ে দেখেন যে কয়েকটি অনেক বড় বড় আকারের শুকুর তার দিকে দৌড়ে আসছে। এটা দেখে তিনি আরো জোরে দৌড় দেন এবং একটা গাছের সাথে বাড়ি খেয়ে অজ্ঞান হয়ে যান। ক্যাম্পে ফিরছে না দেখে তার সঙ্গীরা তাকে খুঁজতে বের হয়।
এবং জঙ্গলের পাশে তাকে দেখতে পায়। তার শরীরে কোনো কাপড় ছিল না এবং বিভিন্ন স্থানে লাল লাল দাগ। তার অবস্থা বেশি ভালো ছিল না। তার কিছুদিন পর তাকে তার গ্রামে পাঠিয়ে দেওয়া হয়। তখন যুদ্ধ শেষ হয়ে গিয়েছিল। তার গায়ের লাল দাগগুলো কিছুটা বড় হয়ে কালো হয়ে যায়, সাথে প্রচুর ব্যথাও শুরু হয়। বহু ডাক্তার দেখেও কোনো লাভ হয়নি। শেষে এক কবিরাজের শরণাপন্ন হন। কবিরাজ তাকে বলেন তিনি যে জায়গায় বসেছিলেন সেটা ছিল একটা কবর। পরে খোঁজ নিয়ে জানা গেছে যে কবরের উপরে বসেছিলেন ওটা একটা মহিলার কবর ছিল, যে মানুষের উপর কালা জাদু করত। গ্রামের সবাই মিলে একদিন ওই মহিলাটাকে লাঠি পেটা করে এবং উনি মারা যান। সবাই মিলে ওনাকে জঙ্গলে কবর দিয়ে রাখে। এরপর থেকে অনেকে রাতের জঙ্গলে ওই মহিলাটিকে দেখতে পেত। যাদের ভাগ্য ভালো তারা বেঁচে ফিরতেন, আর যারা ওর খপ্পরে পড়েছেন তারা কেউ মারা যেত, আবার কেউ বেঁচে ফিরত। তাদের শরীরে লাল দাগ দেখা যেত। সেই দাগগুলো কিছুদিন পর কালো হয়ে পচা শুরু করত, আর অবশেষে মারা যেত। কিছুদিন পর উক্ত আসাদেরও শরীরে পচা শুরু হয় এবং সে মারা যায়। ফিরোজ ভাই ও কনক ভাই, এই ছিল আমার ঘটনা। ভালো লাগলে পড়ে শোনাবেন। ভাই, এরকম ঘটনাটি পাঠাবো অনেকদিন বলছি, তাই সময় নিয়ে আজ লিখলাম। আমি এনামুল হক, কটিয়াদি, কিশোরগঞ্জ থেকে লিখছি। আমার পাঠানো ঘটনাটি আমার নানার ছোট ভাইয়ের সাথে ঘটা। ঘটনাটি তার মতো করে বলছি। সময়টা 1970-এর দিকের। তখন আমার বয়স 20 থেকে 22 বছর হবে। আমার ছোটকাল থেকে বাউল গানের নেশা ছিল, তাই গ্রামের কোনো মেলায় বাউল গানের আসর হলেই সেখানে ছুটে চলে যেতাম। আস্তে আস্তে আমিও একদিন গান শিখে ফেলি, কিন্তু গানের চেয়ে বাঁশি অনেক ভালো বাজানো শিখে ফেলেছি আমি। তাই তখন আমার মন ছিল শুধু বাঁশি বাজানোর প্রতি। তাই আমি সবসময় সাথে বাঁশি রাখতাম, একটু সময় পেলেই বাঁশি বাজাতাম। কিন্তু একদিন দুপুরে প্রচন্ড গরম থাকাতে আমি আমার বাঁশি নিয়ে আমাদের বাড়ির পেছনের একটি নির্জন বট গাছের নিচে একা একা বাঁশি বাজাতে লাগলাম। প্রায় 30 মিনিটের মতো বাঁশি বাজানোর পর দেখলাম দুটা মেয়ে আমার বাঁশি বাজানো মন দিয়ে শুনতেছে। বাঁশি বাজানো বন্ধ করার পর মেয়ে দুটো আমাকে উড়িয়ে বট গাছের উপরে তুলে ফেললেন। তখন বুঝলাম মেয়ে দুটো মানুষ নয়, তারা অন্য কিছু। তখন আমি অনেক ভয় পেলাম। আর ঠিক তখন মেয়ে দুটো আমাকে বলল, ভয় পেও না, আমরা তোমার কোনো ক্ষতি করব না। তোমার বাঁশির সুর আমাদের অনেক ভালো লেগেছে, তাই আমরা এসেছি। তখন তারা আরো বলল যে তাদের বাঁশি বাজিয়ে শোনাতে হবে। তখন আমি ভয়ে ভয়ে কিছুক্ষণ বাঁশি বাজানোর পর আমি বললাম, এবার আমায় যেতে দাও। তখন তারা বলল, তোমাকে যেতে দেব না, আমরা তোমাকে নিয়ে যাব। এটা শুনে আমি ভয়ে অনেক চিৎকার করতে লাগলাম। তখন তারা বলল, এক শর্তে তোমাকে ছাড়তে পারি, যদি আমাদের কোনো চিহ্ন তুমি সাথে রাখো। তখন আমি বললাম, আমাকে যেতে দাও, আমাকে যেতে দাও। ঠিক তখন তারা লোহার শিকের মতো কিছু একটা দিয়ে আমার নাকের মাঝখানে ফুটো করে দেয়। এরপর আমি অজ্ঞান হয়ে যাই। এরপর সন্ধ্যায় আমাকে অনেক খোঁজাখুঁজির পর আমাকে সেই